দিলীপদার দুঃখ আমি বুঝতে পারি। দলটা যারা দু চারজন স্টাবলিশ করেছে তার মধ্যে দিলীপদা, যখন দুটো এমএলএ এলো তখন দিলীপদা, সেই দিলীপদাকে আস্তে আস্তে কীভাবে সাইডলাইন করছে। তারই দলের সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ উগরে দিয়েছেন এবং তিনি বলছেন যে এখানে কাঠিবাজি হয়, এখানে প্রত্যেকের ষড়যন্ত্র হয়, চক্রান্ত চলছে। দেখেন, দিলীপদার দুঃখ আমি বুঝতে পারি। দলটা যারা দু চারজন স্টাবলিশ করেছে তার মধ্যে দিলীপদা, যখন দুটো এমএলএ এলো তখন দিলীপদা, সেই দিলীপদাকে আস্তে আস্তে কীভাবে সাইডলাইন করছে, কীভাবে তার জেতা সিটকে সরিয়ে দিল, এগুলো বুঝতে পারি তাদের দলের ব্যাপার। কিন্তু আমাদের খুব বেশি বলার নেই যে আর কে, যেহেতু ওদের দলের ব্যাপার। কিন্তু মানুষ হিসেবে খারাপ লাগে যে একটা লোক অনেক কিছু করলো, তাকে আস্তে করে সাইডলাইন করে দিল। বলছে বিজেপি নাকি 5 বছর পিছিয়ে যাচ্ছে। নিজে বলেছে। এখন যা হলো, কালকের রেজাল্টের পরে বিজেপি 50 বছর পিছিয়ে গেছে। 5 বছর না, 50 বছর পিছিয়ে গেছে। সিঙ্গেল মেজরিটি পেল না বিজেপি, তাহলে কি ইডি সিবিআই এর আসা যাওয়াটা রাজ্যে কম? দেখেন, ইডি সিবিআই তার নিজের কাজ করুক, আমরা ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু পলিটিক্যাল ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি, এটার বিরুদ্ধে আমরা। পলিটিক্যাল ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি কেন যার বাড়িতে ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, পরের দিন সে বন্ডের মাধ্যমে বিজেপিকে টাকা পৌঁছচ্ছে কেন? কিসের জন্য তাহলে ইডি সিবিআই গেল? রাজনৈতিক, আগেও তো ইডি ছিল, সিবিআই ছিল, আমাদের ইনকাম ট্যাক্স ছিল, সবাই ছিল। কারোর কোনো ইয়ে ছিল না যে যার বাড়িতে, অনেকের বাড়িতে রেড হয়েছে। কিন্তু রাজনৈতিক নেতাদের টাইট করো, এদিকে এসে গেলে তারা ভালো, আর না হলে ইডি দিয়ে হ্যারাস করো, এর বিরুদ্ধে নিশ্চিতভাবে আমরা আছি এবং আমরা এই লড়াইটা চালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বার্তা দিয়েছেন নাইডু এবং নীতিশকে, আজ অভিষেক দিল্লি যাচ্ছেন। কিছুই অসম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন, তাদের উপর ভরসা করা তো বেমানি, আমরা দেখেছি, ঠকতে হয়েছে। কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে। তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কি না সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনোদিন বিশ্বাস করেনি। দাদা, সন্দেশখালি নিয়ে এই রাজ্যের প্রচারের মুখ হয়েছিল, ইস্যু হয়েছিল প্রধান, সেই সন্দেশখালিতেও দেখা গেল যে সন্দেশখালির যে জায়গা সেখানেও হারতে হলো। না, সন্দেশখালি বিধানসভায় বিজেপি জিতেছে, বসিরহাট লোকসভায় বিজেপি হেরেছে। দেখুন, সন্দেশখালির আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন ছিল না প্রথম। ওখানকার সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। পরে বিজেপি টেক আপ করেছে, লড়াই করেছে। যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায়। আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার, সঙ্গে দাঁড়িয়েছি। টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রচণ্ড অত্যাচার করেছে। কালকেও অত্যাচার হয়েছে। আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা, সেই মহিলারা যারা আন্দোলন করেছে, এই পরিস্থিতি আছে। এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন, এটা তো তার জন্য তাদেরকে স্যালুট করা উচিত। বাকি আগামী দিনে কী হবে দেখা যাক। তার ফল সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরনো গড়। 20, 30, 40 হাজার ভোট আমরা ওখানে পেতাম, যখন সারা বাংলাদেশ 10% ভোট পাইনি, 4% ভোট পেতাম। তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই, আছে। কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট, সেটা হয়নি। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষও নেগেটিভ হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে। আপনি 18 করেছিলেন, কিন্তু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আপনার টার্গেট ফুলফিল করতে পারেনি। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি। বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন।
রাজ্য সভাপতির পদ থেকে প্রথমে আপনাকে সরানো হয়, তারপর সর্বভারতীয় সহসভাপতির পদ আপনাকে দেওয়া হয়, তারপর সেখান থেকে আপনাকে সরানো হয়, তারপর আপনাকে কোনো পদে রাখা হয় না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার জেতা আসন থেকে আপনাকে অন্যত্র দাঁড় করানো হয়। এটার একটা সরাসরি প্রভাব এবারে গতকাল যে ফল গণনা হয়েছে তার উপর পড়েছে, কি বলবেন? অসম্ভব কিছু না, সব জিনিসের প্রভাব পড়ে। এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ, আমার কর্মীরা বলবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না। পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে, সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন তারা ভাববেন। ব্রিটিশ সরকারের আমলে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধাচরণ করত তাদেরকে আন্দামানে পাঠানো হতো, বলা হতো কালা পানিতে পাঠালাম। আর দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছিলেন, তা সত্ত্বেও তাকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। কার কাঠিবাজি? 24-এ রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এই যে 24-এ এই যে ধরাশায়ী বিজেপি কার্যত শুধুমাত্র কি সাংগঠনিক নাকি শুনুন, একাধিক সারা কারণ? ভারতবর্ষে আমি গত 30-40 বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি, বহুবার এরকম উত্থান পতন হয়েছে। রাজীব গান্ধী মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে 100টা সিট পাবো, আমরা পেয়েছিল 2টো। অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে। তারপরে গত 2004-এতে অটলজি সরকার যখন চলে যায়, এখানে মমতা ব্যানার্জির 8খানা সিট ছিল, উনি একা জিতেছিলেন, তিনি পরে ক্ষমতায় এসেছেন। তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন, এই ঘাত প্রতিঘাত, উত্থান পতন থেকে আমাদের এগোতে হবে, জিততে হবে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বের। এটা ভাবনা চিন্তা করা উচিত, এ নিয়ে অ্যানালাইসিস করা। এত দিন ধরে যারা মাটি কামড়ে পড়ে থেকে, মার খেয়ে, কেস খেয়ে, পুলিশের জেলে গিয়ে যারা দিন কাটালেন, দলের একটা স্ট্র্যাটেজিগত ভুলের জন্য এবার তো তারাও বীতশ্রদ্ধ হয়ে পড়বেন দলের উপর। নেগেটিভ হলে তো হয় মন খারাপ। গত পোস্টপল ভায়োলেন্সের পরে বহু কার্যকর্তা বসে গেছিলেন, কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে বাড়িঘর ভাঙা, মার খাওয়া, কেস খাওয়া, জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে। তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া। বর্ধমান পার্টি অফিসে 100-এর বেশি লোক কালকে এসে গেছে যে আবার সেরকম, কারণ তারা সেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছিল, সেই ভয়টা মনের মধ্যে আছে। আমাকে থেকে তারা বেরিয়েছিল, বহু জায়গায় এরকম হয়েছে। সেই পরিস্থিতি না হয় তাহলে আবার পার্টি 3-4 বছর পিছিয়ে যাবে, 5 বছর পিছিয়ে যাবে, সেটা খেয়াল করা উচিত।